যার যেটা প্রাপ্য তাকে তখন সেটা দিতে হবে, দেওয়া উচিত। আমি বলছি না ওনাকে ধরে এনে প্রেসিডেন্ট বানায় দেন, আমি বলছি না স্থায়ী কমিটির সদস্য বানায় দেন, আমি বলছি সম্মান যখন যেখানে যার যতটুকু প্রাপ্য অতটুকু আপনার যথাসময় দিয়ে দেবেন। কারণ কাউকে সম্মান দিলে কেউ খাটো হয় না, বরং নিজেকে বড় করা হয়। প্রিয় ভাইরা, আমার বক্তব্যের শুরুতে আজকে আমার অনেক ভাইরা আগে বলেছে, কিন্তু আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমার অত্যন্ত প্রিয় সহকর্মী বিএনপির শুরু থেকে এই পর্যন্ত যার সঙ্গে রাজনীতি করে এসেছিলাম, নোমান সাহেব তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসরের সময় তার জানাজায় আমার যাওয়ার কথা, কিন্তু আজকে মিটিংয়ের কারণে আমি ওখানে যেতে পারি নাই। আমি পরিবার পরিজনের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমি জানি না ওনার অন্য কোনো জানাজায় কিংবা যাত্রায় আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, কারণ আমাদের 27 তারিখে আবার বর্ধিত সভা রয়েছে। আমি আমার প্রিয় সহকর্মী নোমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা তার জন্য, ওনার জন্য দোয়া করবেন। অত্যন্ত ত্যাগী নিঃস্বার্থ একজন নেতা ছিলেন আমার দলের মধ্যে। আমি আজকে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি, এই দিনটা 25শে ফেব্রুয়ারি, বছরটা আমার ঠিক মনে নাই, বিডিআর হত্যা করা হয়েছিল। খেয়াল আছে আপনাদের? বিডিআর হত্যা দিবস আজকে। দীর্ঘদিন জেল খাটার সুবাদে এই বিডিআর যারা বেঁচে আছেন, বিনা অপরাধে যারা জেলে আছেন, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমরা জেনেছি ওই দিন বিডিআরকে হত্যা করা হয়েছিল বাইরের একদল, কি বলবো, সন্ত্রাসী অথবা প্রশিক্ষিত একদল প্রশিক্ষিত প্রাতিষ্ঠানিক লোকেরা তাদেরকে হত্যা করেছিল। আমি কি বলছি বুঝতে পেরেছেন? প্রশিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক লোক, একটি বাহিনীর লোক, যারা এই দেশে থাকে না, এই দেশের লোক তারা নয়। বিদেশ থেকে এনে আমার দেশের বিডিআরের 57 জন অথবা 52 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। দুর্ভাগ্যজনক করে সত্যি এই সেনা হত্যার বিচার আজও হলো না। যাদের বিচার হচ্ছে এবং হয়েছে, অনেকে ফাঁসির আদেশ নিয়ে জেলে আছেন, তারা সকলেই নির্দোষ, তারা কেউ দোষী নয়। জেলের ভিতরে তাদের কান্না দেখে আমরা আমাদের চোখের অস্ত্র ধরে রাখতে পারি নাই। যাদেরকে ওই দিন হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবার পরিজনের প্রতি আমি সহানুভূতি জানাই। অবশ্যই বিডিআর এই দুইজন পরিবার, আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমরা প্রায় 10টি বছর তাদেরকে লালন করেছি। তার সন্তানদের বড় হয়েছে। আর যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তো আমরা ফেরত আনতে পারবো না। আর আমার বক্তব্য হলো, যারা এখন জেলে আছে তাদের ব্যাপারে কোনো কথাবার্তা শুনতে আমরা চাই না। তারা প্রায় আজকে 14-15 বছর জেলে পচে মরছে। তাদেরকে কেন ছাড়া হচ্ছে না জানি না। আওয়ামী লীগ ছাড়া নাই, আওয়ামী লীগের কারণে এই সরকার কেন ছাড়বে না তা আমি জানি না। আমরা চাই, আমার দাবি, এই যারা বেঁচে আছে, যে অবস্থায় আছে, তাদেরকে অবিলম্বে জেলখানার গেটটা খুলে দিয়ে
বিনা বিচারে মুক্ত করা হোক, তাদের কোনো সাজার প্রয়োজন নাই, যথেষ্ট সাজা তাদের হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের অনেক দেশের মানুষের অবস্থা খুব খারাপ। আজকে খুন, ডাকাতি, ছিনতাই, লুটপাট অনেক বেড়ে গেছে। কারা করছে এটা আপনারা জানেন। যারা বলে যে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি, রাতের বেলায় আমরা কাউকে ঘুমোতে দেব না, কারা বলেছিল এই কথা? সেই দূর থেকে ভারতে বসে বসে আওয়ামী লীগের এই দালাল চক্র, আওয়ামী লীগের এই তথাকথিত নেতৃবৃন্দ, যারা এই দেশকে লুট করেছে, এই দেশে মানুষকে খুন করেছে, এই দেশের সর্বনাশ করে ভারতে বসে আছে, ওরা ওই দেশে বসে বসে চক্রান্ত করছে কিভাবে এই দেশটাকে অশান্ত করা যায়। এখন এই দেশকে অশান্ত করেন আর যাই করেন, এই দেশে মানুষের মনের যে শক্তি, এইটা কখনো আপনারা ভাঙতে পারবেন না। এই দেশে মানুষের যে ঐক্য, এই ঐক্যকে কখনো আপনারা ভাঙতে পারবেন না। আজকে যে কথাটা বলতে যাচ্ছি আমি, যে এই দেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ ভালো মতো বাঁচতে চায়, আপনারা এটা হতে দেবেন না। আমাদেরকে শান্তি মতো রাত্রে ঘুমোতে দেবেন না, আমাদেরকে খেতে পড়তে দেবেন না। লুটপাট করবেন, চুরি ডাকাতি করবেন, আগুন লাগাবেন, অনেক কিছু করবেন বলেছেন আপনারা। চেষ্টা করে দেখেন পারেন কিনা। বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদের ছেড়ে দেবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আরেকটি কথা বলি ভাই, এই সরকারের কাছে আমাদের দাবি দ্রব্যমূল্য কমিয়ে দেওয়ার জন্য, তাই না? আমরা এই সরকারের দাবি করি ছিনতাই, লুটতরাজ, ডাকাতি বন্ধ করার জন্য, তাই না? কিন্তু দেখেন, এই দেশে মানুষ, এই সরকার যখন ক্ষমতায় আসে, আমরা কিন্তু সবাই তাদেরকে সমর্থন দিয়েছিলাম, সকলেই সমর্থন দিয়েছি। আমরা বলেছি এই সরকার যদি ব্যর্থ হয়, এই দেশে মানুষ ব্যর্থ হয়ে যাবে, এই দেশ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা অপেক্ষা করব নির্বাচন পর্যন্ত, আমরা অপেক্ষা করব, কিন্তু ওই পর্যন্ত নয় যে আজীবন চলবে আর আমরা অপেক্ষা করতে থাকব। আজীবন আমরা অপেক্ষা করব না, আজীবন আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। সকল ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। এখন যদি বলেন যে, অনেকে বলে যে এক ভদ্রলোক তো বলেই ফেলছে ওই দিন, কি নাম ভদ্রের নাম হলো, নামটা বলি না, খামাখা আবার পত্রপত্রিকা আসবে, নাম ফেমাস হবে, দরকার কি? পত্রিকায় লিখছে উনি নিজেকে বুদ্ধিজীবী ভাবেন এবং বলেন, আর রাস্তায় নামলে লোকেরা 2 পয়সাও দাম দেয় না। 3টা ভদ্রলোক আছে, 3 জন মাত্র, বেশি না, তথাকথিত ভদ্রলোক। একজন বলেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আরেকজন বলেন নির্বাচন যারা চায় তারা এই দেশের মঙ্গল চায় না। আরে মিয়া, বছর পরে 17 বছর কই আছিল তুমি? 17 বছর রাস্তায় আন্দোলন করেছে নির্বাচনের জন্য। আর নির্বাচন কি জন্যে? নির্বাচনকে আমি প্রধানমন্ত্রী হব, আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, সেটা আমরা চাই, আমরা বলি না। আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে, লোকেরা ভোট দেবে, যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে, যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। বিএনপিকে করতে হবে এমন কথা আমরা বলি না। কিন্তু কেন জানি আপনারা ধরেই নিয়েছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। ভাই, যদি আপনারা ধরে নিয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই জানেন কারণটা কি। কারণটা হলো বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। খুব তো হাসেন, তাই না? জনপ্রিয় দল। এই দলে জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্যে আজকে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে।
শ্রেণীর লোক মাঠে নেমেছে, তারা বিএনপির সুনামকে ধ্বংস করতে চায়। আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে বারবার বলেছে, হুঁশিয়ার করেছে যে দেশের এবং জাতির দেশের মধ্যে শৃঙ্খলা বজায় রাখুন এবং কোনো রকম অপকর্মে লিপ্ত হবেন না। অনেকেই আপনারা শুনছেন না, কিন্তু দলের বদনাম হচ্ছে। অপকর্ম করছে আরেকজন, নাম হচ্ছে বিএনপির। এই কথাটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আসি, দ্রব্যমূল্য আমাদের অনেক বেড়ে গেছে, তাই না? দ্রব্যমূল্যের কারণে মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। এটাকে একটা সহনীয় পর্যায়ে আনতে হবে। এই কারণে আমি এই সরকারকে বলতে চাই, আপনারা সংস্কার করে কান ঝালাপালা করে ফেলেন। আমাদের সংস্কার কি করছেন আমি জানি না, তবে হাতের সামনে যে সংস্কারটা আছে, এই সংস্কারটা কেন করেন না আমি এটাও বুঝি না। আপনাদের মনে আছে, দেশ জাতি এবং আপনারা যে আজকে সরকারে আছেন, আপনাদের কি মনে নাই আগস্টের 3 তারিখে অথবা 2 তারিখে এক শ্রেণীর ব্যবসায়ীদেরকে নিয়ে শেখ হাসিনা যখন সালমান রহমানের নেতৃত্বে সভা করছিল, সেই সময় কে কি বক্তব্য দিয়েছিল? টেপ রেকর্ডটা খুলে দেখেন, কে কি বক্তব্য দিয়েছিল। আমি নাম বলতে পারি, সবার নাম বলছি না এই মুহূর্তে, কারণ ব্যক্তিগত শত্রু আমি বাড়াতে চাই না এই মুহূর্তে, যদিও শত্রুর কোনো অভাব নাই। ওই দিন একজন বলেছিল, আমরা আজীবন তোমার সঙ্গে থাকতে চাই, সকল সময় তোমার সঙ্গে থাকতে চাই, আর কবির ভাষায় বলতে চাই, অনেক অসম্ভবের মাঝেও তোমার সঙ্গে থাকতে চাই। এই ভাষায় কথা বলেছিল। আরেকজন বলেছিল, আপনার সঙ্গে আছি, আমৃত্যু থাকবো, মৃত্যুর পরে আপনার সঙ্গে থাকবো। এই ধরনের কথাবার্তা ওই মিটিংয়ে যারা বলেছিল, এই সিন্ডিকেট কি আপনারা ভেঙেছেন? এই সিন্ডিকেট ভাঙেন নাই, এই সিন্ডিকেট রয়ে গেছে। এই সিন্ডিকেটের কেউ গ্রেফতার হয় নাই। এই সিন্ডিকেটের লোকজন লুটেরার দলের সঙ্গে ছিল এবং এরা আজকেও সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে রেখেছে, কমতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনারা ওই 3 তারিখে ভিডিওটি না দেখবেন, তাদের বক্তব্য না শুনবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবেন, ততক্ষণ পর্যন্ত দ্রব্যমূল্য কখনোই কমবে না। আমি লিখে দিতে পারি। এর একটা সিন্ডিকেট, এবং অনেকে বুদ্ধি দিয়েছে জানেন, এদেরকে যদি গ্রেপ্তার করেন তাহলে দেশ চালানো যাবে না। বুঝতে পারছেন অনেকের বুদ্ধি। অনেকে আবার তাদের অফিস পরিদর্শন করেছে, অফিসে গেছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, গ্রেপ্তার করা হয় না। এদের বিরুদ্ধে মামলা থাকার পরে গ্রেপ্তার করা হয় না কেন? জাতি জানতে চায়। এই নারায়ণগঞ্জে অনেক কুলাঙ্গার আছে, যারা আজকে ঘরে বসে আছে এবং ভারতের সঙ্গে কথা বলে এই নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা করতেছে, তাদেরকে কেউ গ্রেপ্তার করছে না। এই সরকারের এই সমস্ত দিকে নজর দেওয়া উচিত। সংস্কার যা করার করেন, কিন্তু পাশাপাশি আপনাদের হিতৈষী হিসেবে আমাদের এই বুদ্ধিটা আপনাদের দেওয়া দরকার। দিয়ে গেলাম, আজকে ফ্রিতে দিলাম, ফ্রি পয়সা লাগবে না। প্রিয় ভাইরা, এখন আসি, ওরা বলে কি জানেন, নির্বাচনের কথা যারা বলে তারা নাকি জাতির শত্রু। তাহলে একটা কাজ করেন না, বলে দেন বাংলাদেশে আর নির্বাচনের প্রয়োজন নাই। যেমনি হাসিনা বলেছিল, যেমনি হাসিনা করেছিল, 15 বছর ক্ষমতা রেখেছিল, আপনারাও থাকেন, আমরা মানা করব না, থাকেন, দেখা যাক থাকতে পারেন কিনা। কিন্তু গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ লড়াই করেছে। গণতন্ত্র আমাদের চাই,
গণতন্ত্র সোনা হরিণ নয়, এটাকে ধরা যাবে। আমরা গণতন্ত্র চাই, আমরা কথা বলতে চাই, আমরা ভোটের অধিকার চাই। প্রিয় ভাইরা, আজকে একটা বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তাই না? আমাদের অনেক মানুষ গ্রামে গঞ্জে দেখলাম, ওই দিন কোথাও জেনে গেছিলাম যে অমুক ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। যে ভাই লেখুক, বিএনপির কেউ যেন এমন কোনো কথা না লেখে। আমরা কোনো ভাইকেই সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে দেখতে চাই না। সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অন্য কোনো নির্বাচন নয়। 17 বছর রাজপথে লড়াই করেছি, আমাদের 5,000 নেতা জীবন দিয়েছে, হাজার হাজার কর্মী আহত অবস্থায় আছে। আমার মতো লোক আমি 13 বার জেল খেটেছি, এবং এই মঞ্চে যারা আছে সবাই মামলা খেয়েছে কম বেশি। এইটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, এটা সংসদ নির্বাচনের জন্য। এখন এই যে স্থানীয় নির্বাচন কথা বলা হচ্ছে, যারা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য দুর্বিসন্ধমূলক, আপনাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক। কোনো পরিস্থিতিতেই দেশের মঙ্গলের জন্য এটা আপনারা চান না। আমরা চাই এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, নির্বাচনের জন্য, সংসদ নির্বাচনের জন্য। আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য লড়াই করি নাই। যখন স্থানীয় সরকার নির্বাচন হওয়ার প্রয়োজন হবে তখন হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন কেন প্রয়োজন? এখন প্রয়োজন হয়েছে, পিছনে একটা বিশাল ষড়যন্ত্র আছে। আমি আমার অবস্থান থেকে সেই ষড়যন্ত্রের কথা এই মুহূর্তে বলতে চাই না। আপনারা বুঝে নিয়েন, আপনারা বুঝে নিয়েন দেশে কি হচ্ছে। পত্রপত্রিকা পড়বেন, দেখবেন যে অনেক কিছু হচ্ছে। তার একটাই কারণ হলো এই কি বলে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে গেলে তাদের অনেক সুবিধা হয়, কারণ গ্রামে গঞ্জে পা ফেলার জায়গা নাই। বুঝছেন? ওই বলে না, পায়ের তলায় মাটি নাই। গ্রামে গঞ্জে অনেকের পায়ের তলায় মাটি নাই, তারা এই সরকার নির্বাচন করে পায়ের তলায় মাটি তৈরি করতে যাচ্ছেন। ঘোরার আগে কি জানি বলে একটা, ঘোরার আগে গাড়ি উঠতে নাই। অনেকদিন আগে কথা বলেছিলাম, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আজকে বলবো না। তো একটা কথা বলবো, ঘোরার আগে গাড়ি জুড়তে হয় না, ঘোরার পরে গাড়ি জুড়তে হয়, তাহলে গাড়ি চলবে ভালো। প্রিয় ভাইয়েরা, আজকে বিএনপিকে একটি দল, একটি রাজনৈতিক দল, একটি না, বিএনপির প্রভূত জনপ্রিয়তা দেখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জনপ্রিয়তা দেখে, আজকে আমার নেতা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত কতিপয় মানুষ, কতিপয় দল, কতিপয় লোক বিএনপিকে একটি কোণে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, বিএনপিকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মনে রাখতে হবে, আমাদের বিএনপি কখনোই ভারতের তাবেদারি করে নাই। যদি তাবেদারি করত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজও অবধি জীবিত থাকতো, উনি মারা যেতেন না। উনি ভারতের তাবেদারি করেন না বলেই ওনাকে আত্মাহুতি দিতে হয়েছে, ওনাকে মরতে হয়েছে। প্রিয় ভাইরা, বিএনপির উপরে অনন্ত দোষ চাপিয়ে লাভ নাই। বিএনপি একবারে নির্দোষ পার্টি আমি তা বলবো না। আমার দলে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আছে, এর মধ্যে 2-4 জন যে খারাপ নাই তা আমি বলবো না, আছে। আমি আমার সমস্ত নেতাকর্মীদের ভাইদের বলবো, যারা আজকে যে সমস্ত নেতাকর্মী যারা আজকে কোনো অসৎ উপায় অবলম্বন করেছে,
তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে পাকড়াও করুন, তাদের দলের হাতে সুপর্দ করুন। তাদের কাউকে ছাড় দিয়ে কথা বলবেন না। আপনি ভাবতে পারেন, বলতে পারেন যে ভাই এরা তো অনেকে আপনার সঙ্গীত আছে। ভাই সত্যি কথা বললে আমি বলবো যে আমি তো জানি না কারা। যদি বলেন, যদি প্রমাণ করেন, ইনশাআল্লাহ আমি আব্বাস কথা দিচ্ছি, এরা কখনো বিএনপিতে থাকতে পারবে না। বিএনপিতে অসৎ এবং অসভ্য লোকের কোনো জায়গা নাই। ওই জায়গা আওয়ামী লীগে আছে, বিএনপিতে নাই। প্রিয় ভাইরা, আমি আজকে আর একটি শেষ কথাটা বলবো, সেটা হলো ফতুল্লার আমাদের স্বেচ্ছাসেবক দলের মামুন, তাকে কয়েকদিন আগে গুলি করে হত্যা করা হয়েছে। তাদেরকে আপনি জানেন না? জানেন না? স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি তার হত্যার তীব্র নিন্দা করছি এবং যারা এই ব্যাপারে দায়ী সেই দোষী ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই সরকারকে। প্রিয় ভাইরা, আজকের মতো আমি যে কথাটা শেষ কথা বলবো, এই নারায়ণগঞ্জে আমি আওয়ামী লীগের সময় একটা মিটিং করতে এসেছিলাম। সেদিন আমার নেতাকর্মীরা ভয়ে ভয়ে, তারপরও অনেক সাহসের সঙ্গে মোকাবেলা করে আমাকে নারায়ণগঞ্জ ক্লাবে মানে রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে। আমিও অনেক ভয়ে এখানে এসেছি, কারণ ওই বাড়ি থেকে বেরোবার সময় দোয়া কালাম পরে বেরোই, আবার বাড়িতে ঢুকে গেলে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ বাসায় আস। কারণ ওই সময় কারোই জীবনের নিশ্চয়তা ছিল না, কে কখন কোথায় গুম হয়ে যাওয়া ঠিক ছিল না। ভাই, আজকে যখন নারায়ণগঞ্জে আসি, আমার কি যে একটা ভালো লেগেছে, একটা শান্তি লেগেছে। আমাকে সার্কিট হাউসে জায়গা দিয়েছে, সার্কিট হাউস, ভাবতে পারেন 17 বছর মন্ত্রিত্ব যাওয়ার পরে কখনো সার্কিট হাউসে ঢুকতে পারি নাই। মাঝে মাঝে ডিস্ট্রিক্ট ট্যুরে গেলে যখন বলতাম, বলে যেন ডিসি সাহেব নাই, অমুক নাই, সমুক নাই, আমি জায়গা পাইতাম না, এই হোটেল মোটেলে থাকতাম আর কি। তাও ভয়ে ভয়ে থাকতাম, কখন পুলিশ আসে, কখন ধরে নিয়ে যায়। ভাই, এই একটা অস্থিরতার মধ্যে ছিলাম এবং মিটিং করলাম কোথায় জানেন? এই পাশে কিন্তু জানি ওই যে শহীদ পার্ক না, শহীদ মিনার এতটুকু জায়গার মধ্যে মিটিং করে গেলাম। আর আজকে নির্বিঘ্নে নিশ্চিন্তে ইনশাআল্লাহ আপনাদের সামনে, এই লাখো লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলাম, সার্কিট হাউসে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরগুজার করছি আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে। আপনাদের সবাইকে আবারও বলবো যে আসুন, এবং অন্যান্য সকল রাজনৈতিকদেরকে বলবো যে আমার নেতা আজকের কথা বলেছেন, আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটির বাক্যবাণের জর্জরিত করে যেন আমরা অন্য কোনো শক্তিকে জায়গা না করে দেই। সুতরাং আমাদের প্রথমত নিজেদের মধ্যে, দলের মধ্যে ঐক্য রাখতে হবে, তারপরে জাতির মধ্যে আমাদেরকে ঐক্য রাখতে হবে। সমগ্র জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ থেকে আমরা যার যার স্বার্থ দেখবো, কোনো অসুবিধা নাই। কিন্তু নিঃস্বার্থে যে দল, যে ব্যক্তি ফ্যাসাদ করবে, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। 71 সালে অনেক কষ্ট করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমার অনেক ভাই, আমি জানি না এটা আপনাদের দুর্বলতা কিনা, অনেক ভাই বলে ফেলেন যে নতুন স্বাধীনতা। আমি তীব্র প্রতিবাদ জানাই, নতুন স্বাধীনতা বলে কোনো কথা নাই। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে। এই মঞ্চে মুক্তিযোদ্ধা কয়েকজন আছেন, তার মধ্যে আমি একজন আছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, সম্মুখ সময় অংশগ্রহণ করেছি, সামনাসামনি, একেবারে সামনাসামনি। যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারত। কিন্তু আজকে যখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেন, তখন একটু বিষয় ভালো লাগে না আর কি। দ্বিতীয় স্বাধীনতা নয়, আমরা বাংলাদেশকে পরপর 2 বার স্বৈরাচার মুক্ত করেছি। একবার এরশাদকে মুক্ত করেছি 90 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আবার 17 বছর আন্দোলনের পর ছাত্র জনতার আন্দোলনে আমরা হাসিনার মুক্ত, খুনি হাসিনার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এটা বলতে পারেন, এটা আমি স্বীকার করব।
কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলবেন না দয়া করে। এতে মুক্তিযুদ্ধের অবমাননা হয়, মুক্তিযুদ্ধের অবমাননা করা হয়। প্রিয় ভাইরা, আপনাদের